আমি যদি এখানে এক্স-রে ক্যাথড এখানে রাখি অ্যান্টিরিয়রলি, হ্যাঁ, আমরা এপি ভিউ নিই, ক্যাথড কত ডিস্টেন্সে থাকে, কত ডিস্টেন্স থেকে এক্স-রে বিম ছাড়ে, এনি আইডিয়া জানিস? ভেরি গুড, ভেরি ভেরি গুড, প্রচুর পড়াশোনা করছিস তোরা। 100 সেন্টিমিটার, ঠিক আছে, এইটুকু বোঝা গেল? হ্যাঁ, তো এক্স-রে ক্যাথড, হ্যাঁ, বিম প্রজেক্ট করছে, তো প্রজেকশন কিরকম হবে? লাইট যখন আমরা ছাড়ি তো কি হয়, লাইট তো প্যারালালি যায় না, ইট ডাইভার্জ, ঠিক আছে, তো ইটস আ ডাইভার্জেন্ট বিম। বেসিক জিনিসটা বলছি যাতে বুঝতে পারিস, মনে রাখার দরকার নেই। তো ডাইভার্জেন্ট বিম হলো, এটা হচ্ছে এপি ভিউর কথা বলছি। তো এখানে যদি এপি ভিউ নিই যে কোনো জায়গা থেকে, এখানে কি থাকে, এক্স-রে প্লেট থাকে, তাই তো? তো বিম এরকম ভাবে আসবে, এরকম ভাবে পড়বে, ঠিক তো? তাহলে আমরা কি জানলাম, যে কাছে থাকে সে প্লেটের যত কাছাকাছি থাকবে তার অ্যাকচুয়াল সাইজ আসবে, যে যত দূরে থাকবে তার ইমেজ তত বড় হবে। তাহলে এপি ভিউর ক্ষেত্রে যদি আমি যদি আমি চেস্ট এক্সে নিচ্ছি এপি ভিউতে, তাহলে পেছন দিকে প্লেট আছে, পিঠের দিকে প্লেট আছে, সামনে থেকে আমি ডাইভার্জেন্ট বিম দিচ্ছি, তাহলে হার্ট উইল গেট ম্যাগনিফাইড, ঠিক আছে। লাং শ্যাডো, অ্যাকচুয়াল লাংসের যেরকম সাইজ সেরকমই শ্যাডো আসবে, কিন্তু হার্ট কি হবে, ম্যাগনিফাইড হবে, হার্টের যে শ্যাডো আসবে সেটা দেখতে বড় লাগবে। মাথায় ঢুকলো? ঢুকেছে? বুঝেছিস তো? ডিস্টেন্স কত? 100 সেন্টিমিটার। পিএ ভিউর ক্ষেত্রে কি হয়? পিএ ভিউর ক্ষেত্রে কি হয়, আমরা ক্যাথোডের ডিস্টেন্স থাকে 180 সেন্টিমিটার, তো রিলেটিভলি প্যারালাল বিম আসে, অনেক আরো দূর থেকে যখন আসছে তখন বিম গেট মোর প্যারালাল। তো প্যারালাল বিম যখন আসবে দূর থেকে, তখন কি বললাম, এদিকে লাংস আছে, লাংস, দিস ইজ হার্ট, চেস্টের সামনে আমরা কিভাবে ধরি, এরকম ভাবে দেখেছিস তো, চেস্ট এক্সে নিশ্চয়ই অনেকেরই হয়েছে, হ্যাঁ, ধরতে পারে এইভাবে জড়িয়ে ধরতে পারে বুকের কাছে। তো হার্ট তোর প্লেটেড এক্সে প্লেটের কাছাকাছি থাকবে, তাহলে হার্টের যে অরিজিনাল শ্যাডো সেটুকু পড়বে, লাংসের শ্যাডো উইল এনলার্জড। বুঝতে পেরেছিস? বোঝা গেল এপি ভিউ আর পিএ ভিউর মধ্যে পার্থক্য? এবার আমি যদি লাং প্যাথোলজি দেখতে চাই, তাহলে আমাকে লাং শ্যাডো বড় দেখতে হবে, তাহলে আমাকে পিএ ভিউ করতে হবে। যদি আমি হার্ট দেখতে চাই বা ব্রিফ কেস দেখতে চাই বা মেডিয়াস্টেনাম দেখতে চাই, মেডিয়াস্টেনাম লাংসের সামনে থাকে, তাই তো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এপি ভিউ করতে হবে যাতে মেডিয়াস্টেনাম এনলার্জ থাকে।
হ্যাঁ, গট ইট? এই পর্যন্ত ঠিক আছে তো? তো দিস ইজ ডাইভারজেন্ট বিম, দিস ইজ প্যারালাল বিম। বেসিক ফিজিক্স। তাহলে আমি যদি এপি ভিউ নিই, তাহলে হার্ট কি থাকবে? বড় দেখা যাবে, লাংসের তুলনায় হার্ট বড় দেখা যাবে। তো দিস ইজ কল অ্যাপারেন্ট কার্ডিওমেগালি। এবার কি করে বুঝবো যে এটা এপি ভিউ, এটা তোর পিএ ভিউ? একটা প্লেট দিয়ে দিল, তোকে দুটো প্লেট দিয়ে দিল, কোনটা এপি ভিউ কোনটা পিএ ভিউ, কি করে বুঝবো? পিএ ভিউ লেখা থাকবে। এনিওয়ান? লেখা থাকবে, ঠিক বলেছিস, কিন্তু পিএ ভিউতে লেখা থাকে? তাহলে কিসে লেখা থাকে? এপি ভিউ। যে কোনো জায়গায় তুই এক্সরে নিস, এটা ডিকটাম যে এপি ভিউ তোর, তুই এক্সরে করতে পাঠালি, এপি ল্যাটারাল, ও এপি ল্যাটারাল তোকে করে দিল, এক্সরে যে টেকনিশিয়ান আছে এপি ল্যাটারাল করে দিল, ঠিক আছে? তো তোকে লেখা থাকবে, ঠিক আছে? এপি ভিউতে কিছু লেখা থাকে না, ল্যাটারাল ভিউতে ল্যাটারাল লেখা থাকে। চেস্ট এক্সরেতে তোকে বলে দিতে হয় এপি ভিউ না পিএ ভিউ, ঠিক আছে? তুই কিছু বলে না দিস, তাহলে ও পিএ ভিউ করে দেবে। তোকে স্পেশালি মেনশন করতে হবে যে এপি ভিউ। তো এপি ভিউ যখন নেবে তখন তোর এক্সরে প্লেটে লেখা থাকে এপি ভিউ, পিএ ভিউতে লেখা থাকে না ইউজুয়ালি। পিএ ভিউ এক্সরে দেখবি কিচ্ছু লেখা থাকে না। তো বাই রুল, বাই ডিকটাম, যখনই এক্সরে করা হবে তখন পিএ ভিউতে করা হবে চেস্ট এক্সরে, ঠিক আছে? যদি এপি ভিউ নেওয়া হয়, অনেক সময় দেখবি আইসিইউতে এপি ভিউ নেওয়া হয়, কারণ পেশেন্ট মুভ করা যায় না, ঠিক আছে? তো সেখানে লেখা থাকে এপি ভিউ। বোঝা গেল? তাহলে যদি যে এক্সরে, মনে কর একটা চেস্ট এক্সরে যখন এক্সামিনেশনে দেবে, কি করে ডেস্ক্রাইব করতে হয়? কিছু লেখা নেই, কি বলবি? বল। স্কাইগ্রাম বা এক্সরে অফ চেস্ট taken in a PA view। বোঝা গেল? যদি লেখা থাকে এপি, তো তখন এপি ভিউ বলতে হবে। বুঝতে পারলি? সিম্পল জিনিস, বারবার ভুলে যায়। এই পর্যন্ত কনসেপ্ট ঠিক আছে তো? তাহলে এই কথা বলিস না, এদিকে দেখ। তো এটা দেখে কোনটা এপি ভিউ মনে হচ্ছে, কোনটা পিএ ভিউ মনে হচ্ছে? যেটা বড় কোনটা বড় সেটাই তো জিজ্ঞেস করছি। এটা এপি ভিউ, ওটা পিএ ভিউ। তো দিস ইজ এপি and this is PA. ওকে? এপি ভিউতে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি। এই পর্যন্ত ঠিক আছে তো? এবার আমরা যখন চেস্ট এক্সরে করতে যাই, তখন এক্সরে টেকনিশিয়ান কি কি বলে? প্রথম কথা, প্রথমে জামা খুলতে হয়, ঠিক আছে? জামা খুললাম, হ্যাঁ, করে এক্সরে প্লেট যেখানে আছে সেখানে গিয়ে বুক ঠেকিয়ে জড়িয়ে দাঁড় করা। তারপর কি বলে? না না, এরকম করে দাঁড়ালাম, ঠিক আছে? তারপর কি বলে?
হ্যাঁ, নিঃশ্বাস নিতে বলে, কিন্তু কিরকম নিঃশ্বাস? ডিপ ব্রেথ নিতে বলে, ডিপ ব্রেথ নিয়ে হোল্ড করতে বলে। কারণ কি কারণ? একদম, লাং ইনফ্লেটেড থাকবে। যত ইনফ্লেশন হবে লাংসের, যদি প্যাথোলজি থাকে, মানে কনসলিডেশন, টিউমার কিছু, সেটা আরো ম্যাগনিফাইড হবে। ঠিক আছে, যদি মনে কর সাপোজ এইখানে একটা প্যাথোলজি আছে, সাপোজ এখানে একটা প্যাথোলজি আছে বা নিউমোনিয়া আছে, কনসলিডেশন আছে, তুই যদি এক্সপিরিয়েশনে নিস তাহলে কি হবে? লাং ডিফ্লেটেড থাকবে। ঠিক আছে, একটা বেজাল নিউমোনিয়া মনে কর একটা পেশেন্টের আছে, এইখানে একটা কনসলিডেশন আছে, বেসাল কনসলিডেশন। ঠিক আছে, তো যদি এক্সপিরেশনে নিস তাহলে কি হবে? লাং ডিফ্লেটেড থাকবে। তো বেসাল রিজিয়নে যত ব্রঙ্কোভাস্কুলার মার্জিন আছে, ঠিক আছে, সেগুলো কি হবে? সেগুলো আরো বেশি ক্রাউডেড থাকবে। হ্যাঁ, ছোট লাং ক্রাউডেড থাকবে। ইউ ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন আ কনসলিডেশন অ্যান্ড আ কি, যত ক্রাউডেড ব্রঙ্কোভাস্কুলার মার্জিন আছে, মার্কিংস আছে, সেগুলো ক্রাউডেড থাকলে কি হবে? ইট লুকস লাইক কনসলিডেশন। ঠিক আছে, বোঝা গেল? তো লাং প্যাথোলজি প্রপারলি দেখতে গেলে ওয়েল ইনফ্লেটেড লাং দরকার। ঠিক আছে, তো এবার কি হবে? পেশেন্ট ডিপ ইন্সপিরেশন নিয়ে ব্রেথ হোল্ড করবে ফর ফিউ সেকেন্ড, তাহলে কি হবে? লাং প্রপারলি ইনফ্লেটেড হবে এবং পুরো লাং ফিল আমরা বুঝতে পারব। ঠিক আছে, এবার মনে কর তুই এক্স রে টেকনিশিয়ান বললো যে তুমি, মানে যে পেশেন্ট এসছে তাকে বললো যে তুমি জোরে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস ধরে রাখো। ঠিক আছে, এক্স রে বেরিয়ে গেল, এবার তুই মনে কর বসে রয়েছিস ওপিডিতে, তোর কাছে এলো, তুই কি করে বুঝবি যে এক্স রে টেকনিশিয়ান যেটা বলেছে ও সেটা শুনেছে এবং প্রপার এক্স রে হয়েছে? বল, কত নাম্বার অফ রিপস? না, কত নাম্বার অফ রিপস তোকে দেখতে হবে? এনি আইডিয়া? মানে প্রপার, আমি এক্সরেটা দেখে বুঝতে চাই যে প্রপার লাংসের ইনফ্লেশন আছে কিনা, প্রপারলি ইনফ্লেটেড লাং কিনা। ঠিক আছে, মনে কর এই লাংটা কি প্রপারলি ইনফ্লেটেড মনে হচ্ছে? তো ওইদিকের লাংটা কি ইনফ্লেটেড মনে হচ্ছে? হচ্ছে, এটা যতখানি ব্ল্যাকেন ওটা ততখানি ব্ল্যাকেন। হ্যাঁ, তো আমি কি করে বুঝবো যে এটা প্রপার ইনফ্লেশন হয়েছে, ওইটা প্রপার ইনফ্লেশন হয়নি? কি করে বুঝবো? না, একদমই না, দুটোতেই শার্পেন আছে, কস্টো ডায়াফ্রাগমেটিক রিফ্লেক্স। আমি দেখবো পস্টেরিয়রলি কতগুলো রিফ আমি দেখতে পাচ্ছি, অ্যান্টেরিয়রলি কতগুলো রিফ দেখতে পাচ্ছি। মোর দ্যান 10 যদি আমি পস্টেরিয়রলি দেখতে পাই আর মোর দ্যান 6 যদি অ্যান্টেরিয়রলি দেখতে পাই, তাহলে দ্যাট ইজ প্রপার ইনফ্লেশন। ঠিক আছে, যদি আমি লেস দ্যান 6 অ্যান্টেরিয়রলি দেখতে পারি, লেস দ্যান 10 পস্টেরিয়রলি দেখতে পারি এবং দেয়ার ইজ ক্রাউডিং অফ রিবস যদি দেখি, তাহলে প্রপার ইনফ্লেশন হয়নি। বাঁ দিকের দেখ দুটো রিপসের মধ্যে কতখানি গ্যাপ আছে, আর ডান দিকেরটায় দেখ কতখানি গ্যাপ আছে। ঠিক আছে, তো বাঁ দিকেরটায় অনেক কম গ্যাপ আছে না? বাঁ দিকেরটায় অনেক কম না বেশি? বাঁ দিক, আমার বাঁ দিক, তোদের বাঁ দিক, তোদের বাঁ দিক আমার বাঁ দিক ডিফারেন্ট না? তো এটার দুটো রিপসের মধ্যে দুটো রিপসের মধ্যে গ্যাপ অনেক বেশি আছে, তাই তো? তো ইটস প্রপারলি ইনফ্লেটেড। তো আমি কি করে, আমাকে তো শুধু চোখের দেখা
হবে না, তো আমাকে গুনতে হবে। কি করে রিপ গুনবো? কি করে রিপ গুনবো বল, কেউ বল তো। ফার্স্ট, হ্যাঁ, রিপ গুনবো কি করে? দিস ইজ, এটা কি ফার্স্ট রিপের ফার্স্ট রিপের ভার্টিব্রার সাথে ইনসারশন, এই যে এই জায়গাটা। তো দিস ইজ ফার্স্ট রিপ 1 নম্বর, দিস ইজ 2, ঠিক আছে, তাই তো? কি তাই তো? দিস ইজ ফার্স্ট, ঠিক আছে, দিস ইজ সেকেন্ড, this is third, this is fourth, this is 5, this is 6, this is 7, this is 8, this is 9, এটা 10, বোঝা গেল? এবার অ্যান্টিরিয়রলি রিপস কি করে গুনবো? অ্যান্টিরিয়রলি কটা রিপস আছে? হ্যাঁ, এটা 1, তাই তো? This is 2, this is 3, this is 4, 5, 6, ঠিক আছে? তাহলে কি বলেছিলাম, পেছন দিক দিয়ে যদি 10 হয়, কি কম বেশি হবে? হ্যাঁ, ঠিক আছে, যদি 6 এর বেশি হয়, ঠিক আছে, 6 এর বেশি আর ওদিকে 10 এর বেশি, ঠিক আছে, তো হলো তো, গন্ডগোল করিনি তো আমি কিছু? ওকে, বুঝতে পেরেছিস তো? তো এইটা দেখ, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 3, দিস ইজ 4 and this is 5, তো 6 এর বেশি হচ্ছে না, সরি 10 এর বেশি হচ্ছে না। আর আরেকটা হতে পারে, এখানে 7 আছে। অ্যান্টিরিয়রলি কি হচ্ছে, 1টা 2টো 3টে 4টে আর এইদিকে 5টা আসছে, ঠিক আছে, 5-এরও কম আসছে। তাহলে অ্যান্টিরিয়রলি 6টার বেশি হতে হবে, পোস্টেরিয়রলি রিপ কাউন্ট মোর দ্যান 10 হতে হবে, তাহলে ওয়েল ইনফ্লেটেড লাং। বোঝা গেল? যখন তুই এক্সরে পাবি, দেখে বলতে হবে যে স্যার, দিস ইজ আ চেস্ট এক্সরে টেকেন ইন আ পিয়ার ভিউ, হ্যাঁ, ইন আ হাইট অফ রেসপিরেশন, ঠিক আছে? তো প্রপার ইন্সপিরেশন হয়েছে কিনা, তো আমি রিপস কাউন্ট দেখব। এনি কনফিউশন? নেক্সট, এবার এক্সপোজার কতখানি পেনিট্রেশন হয়েছে, ওয়েল এক্সপোজড এক্সরে কিনা, কি করে বুঝবো? এক্সরে ডেসক্রাইব করতে গেলে প্রত্যেকটা পয়েন্ট ডেসক্রাইব করতে হবে, শুধু পিএ ভিউ, এপি ভিউ, চেস্ট এক্সরে বলে দিলে হবে না, ঠিক আছে? হাইট অফ ইন্সপিরেশন নেওয়া যায়, ওয়েল ইনফ্লেটেড লাং কিনা, ঠিক মতো এক্সপোজার হয়েছে কিনা, কোনো রোটেশন আছে কিনা। বোঝা গেল? বুঝতে পারলি? এবার বল, পেনিট্রেশন কি করে বুঝবো? প্রপার হ্যাঁ, কি বল বল? হ্যাঁ, না, ভার্টিব্রাল বডি কাউন্টের দরকার নেই। ভার্টিব্রাল বডি, হার্টের মধ্যে দিয়ে আমরা ভার্টিব্রাল বডি দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে? হার্ট শ্যাডোর মধ্যে দিয়ে আমরা ভার্টিব্রাল বডি দেখতে পাচ্ছি কিনা। যদি হার্ট শ্যাডোর মধ্যে দিয়ে ভার্টিব্রাল বডি ভিজিবল হয়, দ্যাট ইজ অ্যাডিকুয়েটলি এক্সপোজড, ঠিক আছে? যদি বেশি দেখতে পারি, তাহলে ইট ইজ ওভার এক্সপোজ, যদি দেখতে না পারি, ইট ইজ আন্ডার এক্সপোজ, ঠিক আছে? তাহলে এখানে দেখ, এখানে কোনো ভার্টিব্রাল বডি আমি দেখতেই পাচ্ছি না, শুধু হার্টই দেখতে পাচ্ছি, ঠিক আছে? রিপস তো আমি এমনি দেখতে পাবো, কারণ কি? রিপস আমি এমনি দেখতে পাবো, কারণ কি?
সামনে লাংস আছে, তার মধ্যে এয়ার ভর্তি আছে, তো রিবস আমি দেখতেই পাবো। রিবসের রেফারেন্স নিলে তো কোনো এক্সরেই আন্ডার এক্সপোজ ওভার এক্সপোজ বোঝাই যাবে না, বুঝলে? এই পর্যন্ত বোঝা গেল তো? এইটা দেখ, এটা ওভার এক্সপোজ কেন বলছি? ট্রান্সভার্স বোঝা যাচ্ছে, আর কিছু? এনিথিং এলস? যদি ইন্টারভার্টিব্রাল ডিস্ক ভিজিবল হয়, দ্যাট ইজ ওভার এক্সপোজড। ঠিক আছে, দেখ ইন্টারভার্টিব্রাল ডিস্ক বোঝা যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, তো দ্যাট ইজ ওভার এক্সপোজড। বুঝতে পারলি? হ্যাঁ, দুটো ভার্টিব্রাল মধ্যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যদি বোঝা যায়, তাহলে দ্যাট ইজ ওভার এক্সপোজড। কিরে, কোনায় বসে বুঝতে পারছিস, শুনতে পাচ্ছিস তো? এরপর এক্সরে দিলে পারবি তো? হ্যাঁ, ছড়াবি না তো? এবার হচ্ছে রোটেশন। কি করে বুঝবো রোটেশন কোন দিকে হয়েছে? অনেক সময় এক্সরে হয়, মনে কর একটা এক্সরে নিল, পেশেন্ট একটু ঘুরে গেল, ব্যাস রোটেটেড হয়ে গেল। এবং রোটেশন যদি হয় তাহলে কি অসুবিধা হবে? কারোর কোনো আইডিয়া আছে? এগুলো পড়িয়েছে তোদের মেডিসিন? পড়ায়নি? তাহলে আমি রিভিশন দিচ্ছি। মেডিসিনে পড়ায়নি? এবার বল রোটেশন কি করে? ইন্টারেস্টিং লাগছে না মানে বোগাস লাগছে? এবার দেখ রোটেশন কি করে আমি বুঝি। সামনে তুই দেখেছিস এটা একটু ঘুরে গেল, ঠিক আছে, তাহলে কি অসুবিধা হতে পারে? আগে তুই আমাকে বল, এই দুটো ছবি আমি দেখতে পাচ্ছি, তুই বুঝতে পারছিস তো রোটেশন হয়েছে কি? রোটেশন মানে কি? ঘুরে যাওয়া, ঘুরে যাওয়া, ঠিক আছে। তো আমি কি করে বুঝবো ঘুরে গেছে? ছবি আছে তো, ছবিটা দেখ। কোন স্পেসটা? কোন স্পেসটা? হ্যাঁ হ্যাঁ, সিমেট্রি কিসের? সেন্টারই তো, সেন্টারে নেই। ওকে, আর কি? ওখানে সবকিছু দেখানো, দেখা আছে, মার্ক করা আছে, লেখাও আছে। না, লাংয়ের স্পেসে পড়ে যাবো, আমি কি করে বুঝবো রোটেশন আছে? প্রথম কথা তো দেখেই মনে হচ্ছে দুটো ক্ল্যাভিকলের মাঝখানে আমার ভার্টিব্রা স্পাইনাস প্রসেস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো প্রথম যে ছবিটা, তাতে কি আছে? এটা তো রাইট ক্ল্যাভিকল, রাইট ক্ল্যাভিকল থেকে স্পাইনাস প্রসেসের ডিস্টেন্স কম, লেফট থেকে বেশি, ঠিক আছে। তো লেফট থেকে বেশি তার মানে যেদিকে বেশি থাকবে, যেদিকে স্পাইনাস প্রসেস থেকে ডিস্টেন্স বেশি থাকবে, সেই দিকে রোটেশন হচ্ছে। বোঝা গেল? মাথা মনে রাখার দরকারই নেই, যেদিকে বেশি গ্যাপ সেদিকে রোটেশন। স্পাইনাস প্রসেস থেকে যে ক্ল্যাভিকলের ডিস্টেন্স বেশি, সেই দিকে রোটেশন। ওকে, গট ইট? হ্যাঁ, তাহলে এটার বল, এটার কোন দিকে রোটেশন আছে? এটার ডিস্টেন্স আর এটার ডিস্টেন্স, তাহলে কোন দিকে রোটেশন? রাইট সাইড। তো রোটেশন হলে কি অসুবিধা হবে? আমাদের কি অসুবিধা হবে? ট্রেকিয়া তো মিডলাইনই থাকবে, সে ঠিক আছে, বুঝতে না পারলাম, এটা অসুবিধা কি হবে? আমি আমি কি ট্রেকিয়ার কোন, না না আমার কথা শোন,
আমি কি ট্রেকিয়ার ডেভিয়েশনের জন্য আমি এক্সরে করি জানার জন্য? আমি লাং প্যাথোলজি দেখ, ট্রেকিয়ার ডেভিয়েশন একটা ম্যাটার করে, ঠিক আছে, কিন্তু ট্রেকিয়া তো আমি প্যালপেট করেই ট্রেকিয়ার ডেভিয়েশন বুঝতে পারি, তাই না? আমি প্যালপেট করলেই বুঝতে পারি যে ট্রেকিয়া ডেভিয়েটেড কিনা, তারপর কনফার্মেশন করার জন্য আমি একটা এক্সরে করলাম, বোঝা গেল? কিন্তু আমি যখন লাং এক্সরে করছি, মানে চেস্ট এক্সরে করছি লাং প্যাথোলজি দেখার জন্য, তখন রোটেশন হলে কি অসুবিধা হতে পারে? মনে কর সাপোজ আমার লেফট সাইডে আমার আমি এরমভাবে ঘুরে রয়েছি, তাহলে কোন দিকে রোটেশন আছে আমার? এরমভাবে এখানে সামনে প্লেট আছে, আমি এইভাবে ঘুরে রয়েছি, কোন দিকে রোটেশন আছে? তো রাইট সাইডে রোটেশন আছে, বোঝা গেল? রাইট সাইডে রোটেশন আছে, পেছন দিক থেকে এক্সরে বিম আসছে, যদি আমি এদিকে রোটেট থাকি তাহলে মোর এক্সরে বিম উইল পাস থ্রু মাই লেফট সাইড, more X-ray beam will pass through my right lung. So right lung will looks like bigger, ঠিক আছে? যেমন এই যে রাইট রোটেশন, লেফট লাং এর তুলনায় রাইট লাং অনেকটা বড় লাগছে, লাং ফিল্ড অনেক বড় লাগবে, কিন্তু নর্মালি সেটা তো নয়, যদি সোজা থাকতো নর্মালি সেরকম ভাবে লাগতো না, ঠিক আছে? যদি মোর এক্সরে রে পাস করে তাহলে এটা ইট লুকস লাইক বিগার, ঠিক আছে? বুঝতে পারলি? বোঝা গেল? হ্যাঁ, পিএ ভিউ, পিএ ভিউ আমি তো এক্সরে করছি পিএ ভিউতে, এপি ভিউ তো আমার যখন কি বললাম হার্ট প্যাথোলজি দেখবো, মেডিয়াস্টিনাম দেখবো, লাংস পিএ ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে তোর লেফট সাইডের রোটেশন, ঠিক আছে? লেফট সাইডের রোটেশন হচ্ছে এই লাং ফিল্ড উইল অ্যাপারেন্টলি স্লাইটলি বিগার দ্যান লেফট, ঠিক আছে? তো লেফট স্লাইটলি বিগার দ্যান রাইট হবে, ঠিক আছে এটার ক্ষেত্রে। তাহলে মনে কর আমার যদি সাপোজ লেফট যদি রোটেটেড আছে, মনে কর লেফট আমি এদিকে ঘুরে রয়েছি, হ্যাঁ, রাইট আমার প্লেটের কাছাকাছি আছে, লেফট একটু ঘোরা আছে, পেছন থেকে বিম আসছে, ঠিক আছে? তো রাইট লেফট লাং শ্যাডো উইল বিগার, ঠিক আছে, অ্যাপারেন্টলি দেন রাইট। হ্যাঁ, তাহলে কি হবে? মনে কর রাইট লাংয়ে যদি কোনো প্যাথোলজি থাকে তো প্রপারলি ভিজিবল হবে না, তাই না? বোঝা গেল? হ্যাঁ, লেফট লাংয়ে যদি কোনো প্যাথোলজি থাকে তার সাইজ অনেক বড় হয়ে যাবে। মনে কর যে প্যাথোলজি আছে সেটা যদি তুই ম্যাগনিফিকেশন হয়ে যায় তাহলে তোর প্যাথোলজির সাইজও বড় হয়ে যাবে, তাই না? রাইট লাংয়ে যদি যেটা থাকবে সেটা অ্যাপারেন্টলি ছোট হয়ে যাবে যদি রাইট লাংয়ে কোনো কিছু থাকে, তাহলে রোটেশনের জন্য কি হবে? আমাদের অ্যাসেসমেন্ট ঠিক মতো হবে না, তাই না? এই জন্য আমাদের নন রোটেটেড ফিল্ম দরকার, একদম মিড লাইনে থাকবে ভার্টিব্রা, দুটো ক্ল্যাভিকলের থেকে স্পাইনাস প্রসেসের ডিস্টেন্স সেম থাকবে, ট্রেকিয়া মিড লাইনে আছে কিনা দেখতে হবে। তাহলে আমি কিভাবে বলবো? তখন আমি describe করবো this is the chest X-ray taken in a peer view with well inflated lung, ঠিক আছে, with adequate মানে penetration, ঠিক আছে, by exposure, and it's a non-rotated frame with spinous distance between two clavicle and the spinous process equal and trachea in the midline. Then যদি কোনো প্যাথোলজি থাকে সেটা ডেসক্রাইব করব, বুঝা গেল? এছাড়াও আরেকটা পয়েন্ট আছে সেটা বলছি। এই পর্যন্ত বোঝা গেল তো? এক্সরে কিভাবে ডাইভার্জেন্ট বিম, হ্যাঁ, প্যারালাল বিম, পিএ ভিউ, এপি ভিউ, কত ডিস্টেন্স থেকে কত ডিস্টেন্স,
অ্যাপারেন্ট কার্ডিওমেগালি ইন এপি ভিউ, ম্যাক্সিমাম ইনফ্লেশনে ব্রেথ হোল্ড করে আমি এক্সরে ফিল্ম নেব যাতে মোর দ্যান 10 posterior ribs and more than 6 anterior ribs visible হয়। যদি লেস থাকে দ্যাট ইজ নট ওয়েল ইনফ্লেটেড লাং, ঠিক আছে, তাতে প্যাথোলজি প্রপারলি ভিজিবল হবে না, কনফিউশন হবে। নেক্সট কি পেনিট্রেশন ঠিকমতো হয়েছে কিনা, যদি হার্ট শ্যাডোর মধ্যে দিয়ে ভার্টিব্রা দেখা না যায় দ্যাট ইজ আন্ডার এক্সপোজড। যদি ইন্টারভার্টিব্রাল ডিস্ক ভিজিবল হয়, ভার্টিব্রা দেখা যাচ্ছে প্লাস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ভিজিবল দ্যাট ইজ ওভার এক্সপোজড। রোটেশন কি ট্রান্সভার্স প্রসেস থেকে যে ক্ল্যাভিকেলের মেডিয়াল এন্ড ডিস্টেন্স বেশি থাকবে সেই দিকে রোটেশন হবে, যেদিকে রোটেশন হবে সেই দিকে লাং বেশি এক্সপোজড হবে। বেশি এক্সপোজড হওয়া মানে তার ম্যাগনিফিকেশন হবে। কোনো প্যাথোলজি সেই লাঙে যদি থাকে ইট উইল ম্যাগনিফাই, অপোজিট লাঙের কোনো প্যাথোলজি থাকলে দ্যাট ইজ ডিমিনিশিং সাইজ। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, এই লাইনটা হচ্ছে তুই যদি রিলেটিভলি তুই দেখিস দুটো লাংয়ের মধ্যে রাইট লাংটা স্লাইডলি ওভার সাইজড মনে হচ্ছে না, তো সেটাই এটা দেখে মনে হচ্ছে না এটা রাইট লাংটা অনেকটা বেশি বড় দেন লেফট লাং। এখানে তোর লেফট সাইডের রোটেশন, এটা একটা এমনি পিকচার, আঁকা পিকচার, তাই জন্য এটা অত বোঝা যাচ্ছে না, কিন্তু তুই যদি নর্মাল এক্সরে রোটেটেড একটা এক্সরে নিস তাহলেই বুঝতে পারবি যে এটা যে সাইডে রোটেশন হবে সেখানে এক্সপোজার বেশি হবে, বিম বেশি যাবে, তো তোর ম্যাগনিফাইড হয়ে যাবে লাং ফিল্ড। বোঝা গেল? এবার হচ্ছে হোয়াট ইজ সিটি রেশিও, কার্ডিওথোরাসিক রেশিও কিভাবে মাপে? কোত্থেকে এক্সট্রিম দিতে পারে, কোত্থেকে এক্সট্রিম? ভার্টিব্রার কোথা থেকে? মিড লাইনটা কোনটা? মিড লাইন হচ্ছে স্পাইনাস প্রসেস, ঠিক আছে? তো মিড লাইন অফ ভার্টিব্রা থেকে ম্যাক্সিমাম, শোন এদিকে তাকা, ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ দ্য রাইট বর্ডার, এটা যদি রাইট বর্ডার হয় অফ হার্ট, ঠিক আছে, এটা যদি রাইট বর্ডার হয় তো ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ রাইট বর্ডার, ঠিক আছে, এখান থেকে এরকম যেরকম খুশি টেনে দিলাম সেরকম না, ম্যাক্সিমাম মিড লাইন থেকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স সেটা, আর মিড লাইন থেকে ম্যাক্সিমাম যে ডায়ামিটার হবে লেফট বর্ডারে, ঠিক আছে, দিস ইজ লেফট বর্ডার। বোঝা গেল? আর হ্যাঁ দুটোই মিড লাইন থেকে, দুটোই মিড লাইন। আর এটা কি হোয়াট ইজ সি? ম্যাক্সিমাম thoracic কেজের যে ম্যাক্সিমাম ডায়ামিটার ইন হাইট অফ ইন্সপিরেশন, হাইট অফ ইন্সপিরেশনের ম্যাক্সিমাম thoracic ডায়ামিটার, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ সিটি রেশিও? a প্লাস b বাই c, ঠিক আছে? তো সিটি রেশিও কত হবে? less than 50%, 0.5, okay, for adult. Okay. It should be 0.96
ফর ওকে, বোঝা গেল? এর থেকে যদি বেশি হয় তাহলে কি হবে? কার্ডিওমেগালি। ঠিক আছে, একটা পেশেন্ট তুই দেখছিস কার্ডিওমেগালি আছে, সাপোজ কার্ডিওমেগালি আছে, সিটি রেশিও হলে কার্ডিওমেগালি আছে, ঠিক আছে, এক্স-রে যে টেকনিশিয়ান সে ফিল্ম দিয়েছে, তুই সিটি রেশিও দেখলি কার্ডিওমেগালি আছে, কি করে বুঝবি এটা ট্রু কার্ডিওমেগালি অর অ্যাপারেন্টলি কার্ডিওমেগালি? অ্যাপারেন্ট কার্ডিওমেগালি দেখে বুঝে যাবে, কি করে বুঝবি? লেখা নেই বললাম, কিছুই লেখা নেই। বলো বলো। প্রথম কথা মনে কর এপি ভিউ হলে, যদি এপি ভিউ হয় তাহলে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি হতে পারে, হ্যাঁ। আর যদি মনে কর পেশেন্ট তোর প্রপারলি ইন্সপিরেশন নিয়ে ব্রেথ হোল্ড করতে পারলো না, লাং পুরোপুরি ইনফ্লেটেড হলো না, তাহলে কি হবে? তাহলে তোর এই হার্টের মধ্যে দেখ কি ডিফারেন্স, এই হার্টটার ডায়ামিটার দেখ, এই হার্টটার ডায়ামিটার বোঝা গেল? তুই যদি এইটা বি যেটা সেটা তো প্রপারলি ইনফ্লেটেড নয়, তো দেখে মনে হচ্ছে না একই পেশেন্ট, দুটো একই পেশেন্ট, একটা মনে কর এক্সপিরেশন তুলেছে বা প্রপারলি ব্রেথ হোল্ড করেনি, ইন্সপিরেশন নেয়নি, আর একটা প্রপার ইন্সপিরেশন নিয়েছে, তো দেখে মনে হচ্ছে না হার্টটা বড় আছে, সিটি রেশিও হতেই পারে 0.5 এর থেকে বেশি হতে পারে, তো কি করে বুঝবি যে এটা অ্যাপারেন্ট কার্ডিওমেগালি অর ট্রু কার্ডিওমেগালি? বুদ্ধি আছে কি নেই এতে বোঝা যাবে, এতক্ষণ পড়ালাম সবকিছু বলে দিলাম, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। তাহলে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি আমি এপি ভিউতেও হতে পারে, ঠিক আছে, এপি ভিউ নিয়েছি, অ্যাপারেন্ট কার্ডিওমেগালি হতে পারে, হ্যাঁ, লেখা নেই মনে কর, তাহলে কি সে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি হতে পারে যদি প্রপারলি ইনফ্লেটেড না হয়, তো প্রপারলি ইনফ্লেটেড না হলে কেন কার্ডিওমেগালি হচ্ছে? প্রশ্ন তো জিজ্ঞেস করলি না কেন হচ্ছে? লাংস ছোট হয়ে যাচ্ছে তো হার্টও ছোট বড় হয়ে গেল কি করে? লাংস ছোট হয়ে গেলে হার্টও ছোট যাওয়া উচিত ছিল। লাংস যদি ছোট হয়ে যায় এক্সপিরেশনের সময়, হার্ট তো ছোট হয়ে যাওয়ার কথা, হার্ট বড় হয়ে গেল কি করে? তাহলে কি হচ্ছে? ডায়াফ্রাম ফ্ল্যাট হলে বেসিক, তো যখন আমি ইন্সপিরেশন নিচ্ছি তখন লাংসকেও ডায়াফ্রাম পুল ডাউন করছে, হার্টকেও পুল ডাউন করছে, তো হার্ট তাতে কি হচ্ছে, ইট লুকস লাইক মোর টিবিউলার, যদি যখন এক্সপিরেশনের সময় তোর ডায়াফ্রাম উঠছে তো হার্ট উইল এক্সপ্যান্ড, বোঝা গেল? হার্ট এক্সপ্যান্ড করছে, ঠিক আছে। লাংসের মতো তো হার্টে ফ্রি স্পেস নেই, লাংসে তোর অ্যালভিওলাই আছে প্রচুর আছে, ঠিক আছে, তো ও কোলাপস করলেও ওর মধ্যে এয়ার থাকে, তো হার্টের মধ্যে কি ব্লাড ভর্তি আছে, তো ইট উইল, এটা স্কুইজ হবে না, এটা ড্র্যাগ করছে ডায়াফ্রাম, তো অনেকটাও নিচে নেমে আসছে, টিবুলার শেপ হয়ে যাচ্ছে, যখন উঠছে দেখি হার্টটা মনে হচ্ছে বড়, কিন্তু হার্টের সাইজ চেঞ্জ হচ্ছে না, অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে বড়, তার কারণ কি, এটা যখন ডায়াফ্রাম উঠছে এটা এক্সপ্যান্ড করে যাচ্ছে ল্যাটারালি, বুঝা গেল? বুঝতে পেরেছিস তো? তাহলে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি না ট্রু কার্ডিওমেগালি বুঝতে পারবি তো আবার, হ্যাঁ, তো কি করে বুঝবি? প্রথম কথা, যদি দেখে মনে হচ্ছে হার্টটা বড় আছে, তা আগেই দেখবি এপি ভিউ বা পিএ ভিউ কিছু লেখা আছে,
যদি না থাকে তো আমাকে রিপস কাউন্ট করতে হবে যে প্রপার ইনফ্লেশন লাংসের হয়েছে কিনা। যদি প্রপার ইনফ্লেশন হয় তারপরেও তুই দেখছিস এর গ্রেটার দেন 0.5, তাহলে ইট ইজ ট্রু কার্ডিওমায়োপ্যাথি। গট ইট? বাবা বড় বড় হাই তুলছে, বড় বড় হাই তুলছে। এবার কি করে আমি বুঝবো হার্ট বর্ডার কোনটা? রাইট হার্ট বর্ডার, লেফট হার্ট বর্ডার? এনি আইডিয়া? কার্ডিয়াক নচ। কার্ডিয়াক নচটা কি? কার্ডিয়াক নচ বলে কিছু নেই, অ্যাওর্টিক নচ আছে, কার্ডিয়াক নচ বলে কিছু নেই। এটা অ্যাওর্টিক নচ, নট কার্ডিয়াক নচ। রাইট হার্ট বর্ডার ফর্মড বাই রাইট অরিকুল। রাইট অরিকুল আছে? অরিকুল তো ব্যাঙের থাকে, মাউসের আছে অরিকুল? This is superior vena cava. This is a small portion of inferior vena cava. ঠিক আছে? Okay. So this is superior vena cava. This is right atrium. ছবিতে স্পষ্ট বুঝতে পারবি না, কিন্তু টু সাম এক্সটেন্ট লেফট বর্ডার তো দেখা যায়, রাইট বর্ডার তুই দেখতে 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 তোর অভ্যাস হবে। ঠিক আছে? সরি, ইট লুকস লাইক এটা হবে ইনফেরিয়র ভেনা কাভা এখানে, দিস ইজ সুপিরিয়র ভেনা কাভা, দিস ইজ রাইট atrium, this is IVC, this is superior vena cava. বোঝা গেল এই পিকচারটাই? this is IVC. তো রাইট হার্ট বর্ডার formed by superior vena cava, right atrium and inferior vena cava. Okay, then left, একজনই বলছিলেন aortic notch বা aortic knuckle. This is aortic knuckle. What is this? This is called pulmonary artery বা pulmonary vein. ঠিক আছে? আর এটাকে কি বলে? কি বলে? This is called AP window. ঠিক আছে? AP window মানে aorticopulmonary window. This is pulmonary vein, this is aortic knuckle. aortic arch এরকম ভাবে আসছে। ঠিক আছে? তো AP উইন্ডোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি জানিস তো? এটা হাই লেভেল হয়ে যাচ্ছে, তাও জানার জন্য বলছি। It contain lymph nodes. ঠিক আছে? It contain lymph nodes. আর কি থাকে? না, থাইমাস এখানে থাকে। থাইমাস তো অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, হার্ট অ্যাওর্টা তো মিডল মিডিয়াস্টিনাম, আর অ্যাওর্টিক আর্চ তো তোর সুপিরিয়র মিডিয়াস্টিনাম। ঠিক আছে? না, পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াস তো পালমোনারি এর আর এর মাঝখানে থাকবে না। এটা তো আমি এখানে অ্যাওর্টিকোপালমোনারি উইন্ডো বলছি, এখানে দুটোর মধ্যে যে এটা এরকম নাকেল হয়ে রয়েছে আর এখান দিয়ে পালমোনারি আর্টারি আছে, এই যে গ্যাপ, থ্রি শেপ, এটাকে লিম্ফ নোডস থাকে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে। ঠিক আছে? ওকে, বোঝা গেল?
and mediastinal fats থাকে। তো if some patient presented with lymphoma, there is number of peripheral lymph nodes present, cervical, axillary, epitrochlear lymph nodes present, and presented with ঘুম লাগছে শুয়ে পড়বি বিছানা আছে presented with hoarseness of voice, ঠিক আছে, লিম্ফোমা একটা পেশেন্ট, সে হোর্সনেস অফ ভয়েস নিয়ে এসছে, তুই এক্সরে করলি, দেখলি এওটিকো পালমোনারি উইন্ডো দ্যাট ইজ অবলিটারেট, বোঝা যাচ্ছে না, এই যে শার্প যে একটা থ্রি শেপেড, এটা তুই ভিজিবল নয়, ঠিক আছে, তুই চেস্ট সিটি করালি, দেখলি মাল্টিপল মেডিয়াস্টেনাল লিম্ফ নোডস আছে, ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? তো এখানে যদি লিম্ফোমা থাকে, বড় বড় লিম্ফ নোডস, দ্যাট ক্যান কম্প্রেস recurrent laryngeal nerve and can cause hoarseness of voice, ঠিক আছে, ঠিক আছে। তো শুধুমাত্র recurrent laryngeal nerve invasion, মনে কর থাইরয়েড কার্সিনোমাতে recurrent laryngeal nerve invasion হলো, তাহলে তো hoarseness of voice হয়, তাই তো? তো সবসময়, বা তুই থাইরয়েক্টমি করেছিস, recurrent laryngeal nerve ইনজুরি হলো, তার hoarseness of voice হয়, ঠিক আছে। তো সবসময় এরকম নয় যে থাইরয়েড কার্সিনোমাতে recurrent laryngeal nerve compression হবে বা invasion হবে তো hoarseness of voice না। Lymphoma can present also with hoarseness of voice if lymphoma present in the epi window, বোঝা গেল? ঠিক আছে। তো লেফট হার্ট বর্ডার formed by aortic knuckle, pulmonary bay, then left atrial appendages, then what is this? This left ventricle, sorry, left ventricle, and base is formed by, very good, সব জানিস, তোদের আর কি পড়াবো, তোদের জন্য ক্যামেরা আছে বলা যাবে, ঠিক আছে। This is left ventricle, this is base is formed by the right ventricle, ঠিক আছে, রাইট সাইডে রাইট এট্রিয়াম। তাহলে বর্ডার কোন চেম্বার ডাজন্ট ফর্ম এনি বর্ডার অফ দ্য হার্ট? ভেরি গুড। তো লেফট এট্রিয়াম কেন কোনো বর্ডার ফর্ম করে না? সব জানি, সব, আর কি করা, ঠিক আছে। তো লেফট এট্রিয়াম ফর্ম দ্য posterior part of the heart, ঠিক আছে। তো এটা কোনো বর্ডার ফর্ম করে না। anterior most part of the heart is ঠিক right ventricle, আর posterior most part হচ্ছে left atrium, ঠিক আছে, right ventricle, left atrium, right ventricle and left atrium, বুঝা গেল? এই পর্যন্ত ঠিক আছে তো? বাস, this is কিরে, বুঝতে পারছিস কিছু? কিছু তো বুঝতে পারছিস, কিন্তু কি বুঝতে পারছিস কি? ভেরি গুড। কি করে বুঝবো এটা সার্ভাইকাল লিপস?
আরে বুঝবোটা কি করে, নিচেরটা বুঝবো কি করে? কি করে বুঝবো এটা? এইটা ফার্স্ট রিব আর এটা সার্ভাইকেল। ক্ল্যাভিকেল রেসপেক্টে কি বোঝা যাচ্ছে? জাস্ট উপরে ফার্স্ট এডটার কেন হবে? জাস্ট উপরে তো সেকেন্ড রিব আছে, দেখ। দেখ, দিস ইজ দ্য ক্ল্যাভিকল, তাহলে কি হবে? দিস ইজ দ্য ম্যানোপিয়াম স্টার্নাই, বোঝা গেল? আর ম্যানোপিয়াম স্টার্নাইয়ের এই তো চোখেই দেখতে পাচ্ছি। এইভাবে তো লাগে ফার্স্ট রিব, এইভাবেই তো আছে, দেখ ঠিক আঁকলাম তো, স্পষ্ট এখানে বুঝতে পারছি, ঠিক তো? হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট রিব, তাহলে ফার্স্ট রিপের ওপরটা তাহলে সেকেন্ড রিপ হবে, সরি ফার্স্ট রিপের ওপরটা সার্ভাইকেল রিপ হবে, বোঝা গেল? স্টার্নো কি জয়েন্ট? স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টে এসে ফার্স্ট রিব এসে লাগে জাস্ট নিচে, হ্যাঁ ঠিক আছে? তো আমার স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, আরে ওটাই তো স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টই বলে, তোর যদি অন্য কিছু জানিস তা আমি জানি না, ঠিক আছে? স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট যেটা ম্যানোব্রিয়াম স্টার্নাই এসে লাগে, ঠিক আছে? হ্যাঁ, তুই যেটা বললি যে আমি ক্ল্যাভিকুলের ওপরের রিবটা দেখবো, সেটা ফার্স্ট রিব, সেটা নয়। আমি ফার্স্ট রিবটাকে ট্রেস করব স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টের নিচে এসে সে ম্যানোব্রিয়াম স্টার্নাইতে লাগছে, দ্যাট মিনস ইট ইজ ফার্স্ট রিব। বোঝা গেল? বোঝা গেল? বুঝতে পারিস? মাথা নাড়, হ্যাঁ কি না? বুঝেছিস কি বুঝিস? যদি বুঝেছিস তাহলে ধরবো, যদি না বুঝিস তাহলে বলবো। বুঝিস নি তো? তোর আমি স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টটা পেলাম, তো দুটো ক্ল্যাভিকুল আছে, হ্যাঁ, তো দুটো ক্ল্যাভিকুল এসে ম্যানোপিয়াম স্টার্নাইতে এসে জয়েন করবে, হ্যাঁ, তো তার জাস্ট নিচে ম্যানোপিয়াম স্টার্নাইতে একটা স্পেস থাকে, সেই স্পেসে এসে ফার্স্ট রিবের কার্টিলেজিনিয়াস জয়েন্ট এসে করে। তো আমি কি করব? আমি ফার্স্ট রিবটাকে আগে ট্রেস করব, যে কোন রিবটা এসে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টের জাস্ট নিচে এসে অ্যাটাচড হয়েছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট রিব। সেটা পেছন দিকে যাব, গিয়ে দেখবো দ্যাট ইজ ফার্স্ট রিব। তার উপরে যদি কিছু থাকে দ্যাট ইজ সার্ভাইকেল রিব। বুঝতে পেরেছিস? এখনো বুঝতে পারিস নি তো? না আবার বলবো? বুঝেছিস? বুঝেছিস রে ভাই? কি লিখছে দেখ, বুঝেছিস? ঠিক আছে, হ্যাঁ। পেছন দিকে তোর ভার্টিব্রাতে কোন রিবস এসে কোথায় লাগছে সেটা থেকেও বড় কথা সামনের দিকে কোন অ্যাটাচমেন্টে লাগছে, ঠিক আছে? বোঝা গেল? কারণ যখন সার্ভাইকেল রিব রাখবে, পরীক্ষার সময় আসে, হঠাৎ করে দেখবি এরকম ভাবে টিক মারা থাকবে, এরকম ভাবে দেখানো থাকবে, এরকম থাকবে না, তুই বুঝতেই পারবি না। এবং হঠাৎ করে যখন তোকে দেখাবে এক্সামিনার, তুই বুঝতেও পারবি না, তুই বলবি ইট ইজ ফার্স্ট।
যখন তুই এক্সাম দিবি তখন কিরকম দেখতেটাও ঠিক লাগবে, ঠিক আছে? তো এটাই ব্যাপার। তো কিভাবে ফার্স্ট রিপ আমি চিনবো? ফার্স্ট রিপকে আমি ট্রেস ডাউন করব, এসে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট আছে তার নিচে এসে সে লাগবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট রিপ। ওইখান থেকে ট্রেস করতে করতে যাব, তার ওপরে যদি কোনো রিপ থাকে দ্যাট ইজ সার্ভাইকেল রিপ, তার নিচে যদি কোনো রিপ থাকে দ্যাট ইজ সেকেন্ড রিপ। বোঝা গেল? এবার বল এটা কি? রিপ ফ্র্যাকচার, ঠিক আছে? এরকম রিপ ফ্র্যাকচারের এক্সরে দিতে পারে, ঠিক আছে? বোঝা গেল? হোয়াট ইজ ফেইল চেস্ট জানিস? ফেইল চেস্ট জানিস? কেউ জানিস? শুনেছিস? নাম শুনেছিস? নাম শুনেছিস? জানিস কেউ? যদি রিপ ফ্র্যাকচার, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ডেফিনেশন আছে, ঠিক আছে? বোঝা গেল? তো কি বলছে, যদি মোর দেন 2 রিপসে দু জায়গায় ফ্র্যাকচার হয়, কোন জায়গায় কোন বইতে আছে যদি ফ্র্যাকচার হয়, ঠিক আছে? তো ডেফিনেশন এক একটা বইতে এক এক রকম আছে, কিন্তু মোদ্দা কথা যেটা হচ্ছে, এই ফেল চেস্ট হওয়ার জন্য কি হয়, কি করে বুঝবো যে এটা ফেল চেস্ট? তো একটা জায়গায় ফ্র্যাকচার দেখছি, মাল্টিপল জায়গায় যদি একটা রিপসের ফ্র্যাকচার থাকে, 2 or more consecutive ribs যদি 2 or more প্লেসে ফ্র্যাকচার হয়, তাহলে কি হবে? প্রবলেমটা কি হবে? প্রবলেম হবে বলেই তো তোর কাছে আসবে। প্রবলেমটা কি হবে? রিপ যদি তোর প্লুরা বা লাং পেনিট্রেট করে দেয়, তাহলে তো এমফাইসিমা হতে পারে, ঠিক আছে? নিউমোথোরাক্স হতে পারে। আমি সেটা বলছি না। ফেল চেস্ট হওয়ার জন্য কি প্রবলেম হতে পারে, ওটা তো একটা ফেল সেগমেন্ট কি হবে, এটাকে বলে ফেল চেস্ট বলে। আর যে পার্টটা ওরকম ভাবে তোর অন ইন্সপিরেশন সে ইনড্রয়িং হবে, ঠিক আছে? এক্সপিরেশন, আমাদের ইন্সপিরেশনের সময় কি হয়? এক্সপ্যান্ড করে, চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করে, লাংস এক্সপ্যান্ড করে। তবে ফেল চেস্ট কি হবে? ফেল সেগমেন্ট সে কি হয়? ইনড্রয়িং হবে, ঠিক আছে? কেন হবে? ভেরি গুড। ফেল সেগমেন্ট দুটো যদি রিপসের দুটো বা তিনটে রিপস পর পর দুটো বা তিনটে জায়গায় ফ্র্যাকচার হয়ে যায়, তাহলে কি হবে? ভার্টিব্রা আর স্টার্নাম এর সাথে কোনো কমিউনিকেশন থাকছে না, সে একটা আইসোলেটেড পোর্শন অফ জায়গা হয়ে যাচ্ছে। তো সে কি হবে? যেই চেস্ট এক্সপ্যান্ড করবে, নেগেটিভ প্রেশার বিল্ড আপ করবে, ও তখন ইনড্রয়িং হয়ে যাবে। বোঝা গেল? এক্সপিরেশনে যখন আবার চেস্ট কোল্যাপস করবে, হ্যাঁ, ও তখন চেস্টে কি হয়? পজিটিভ প্রেশার হয়, পজিটিভ প্রেশারে ও বাইরে বেরিয়ে যাবে। হ্যাঁ, কি বলছিস? তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি যদি ফেল সেগমেন্ট, এটা তোরা কোনোদিন যদি দেখিস, তাহলে তুই দেখতে পারবি পুরো চেস্ট এক্সপ্যান্ড করছে কিন্তু একটা জায়গায় ঢুকে যাচ্ছে, আর এক্সপিরেশনের সময় বেরিয়ে আসছে ওটা, ঠিক আছে? তো তাতে কি হবে? তাতে কি হবে? কি অসুবিধা হবে? ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে। ওই ফেল সেগমেন্টে কি হবে? তো ইন্সপিরেশনের সময় যদি, হ্যাঁ বল। না না, আমি ক্লাস নিচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা, দাঁড়া।
হ্যাঁ ভর্তি করে দে, ভর্তি করে দে। বোঝা গেল? তাহলে কি হবে, ইন্সপিরেশনের সময় তুই যদি লাং এক্সপ্যান্ড করে, লাং এক্সপ্যান্ড যদি করছে, চেস্ট ওয়াল এক্সপ্যান্ড করছে, তাহলে কি হবে, তো অ্যালভিওলাই উইল ওপেন আপ। ঠিক আছে, অ্যালভিওলাই ওপেন আপ হলে এয়ার কি হবে, অ্যাটমসফিয়ার থেকে এয়ার ইনড্র হবে। ঠিক আছে, ঠিক আছে, এয়ার ইনড্র হলে কি হবে, অ্যালভিওলাই গুলো বেলুনের মধ্যে খুলে যাবে। ঠিক আছে, কিন্তু ফেল চেস্টে কি হবে, ফেল সেগমেন্টে কি হবে, ও তো ইনড্রয়িং হচ্ছে, মানে ওই সেগমেন্ট অফ লাং রিবস এই ইনড্রয়িং হচ্ছে, তো ওইখানে যে অ্যালভিওলাই হচ্ছে সেগুলো এক্সপ্যান্ড তো করবে না, সেগুলো আরো কোল্যাপস করে যাবে। বোঝা গেল? কোল্যাপস করে যাবে। ঠিক আছে, বুঝতে পারলি? এক্সপিরেশনের সময় কি হবে, যেহেতু পজিটিভ প্রেসার আছে, ইন্টারথোরাসিক পজিটিভ প্রেসারের জন্য দ্যাট উইল বাল্জ আউট। বুঝতে পারলি? দ্যাট উইল বাল্জ আউট। ঠিক আছে, কিন্তু আমরা যখন এক্সপায়ার করি তখন কি হয়, না না না, আমরা যখন এক্সপায়ার করি তখন কি হয়, তখন চেস্ট ওয়ালের ইলাস্টিক রিকয়েল হয়, তাই তো ফিজিওলজিতে লেখা ছিল ইলাস্টিক রিকয়েল হয়, অ্যান্ড লাং সেটাই ফলো করে। যেই ইলাস্টিক রিকয়েল হয় তখন কি হয়, ব্রঙ্কিওলস, টার্মিনাল ব্রঙ্কিওলস, রেসপিরেটরি ব্রঙ্কিওলস, তারপর কি সেগমেন্টাল ব্রঙ্কিওলস, এগুলো কি হয়, দ্যাট উইল কোল্যাপসড। কোল্যাপসড হয়, তো কোল্যাপসড হয়, ওগুলো রিকয়েল করে, তো ওগুলো ইলাস্টিক রিকয়েল হয়। তো যেই রিকয়েল মানে তোর কোল্যাপসড হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই যে এক্সপিরেশনে যখন এটা বাল্জ আউট করছে, কিন্তু ব্রঙ্কিওলস উইল কোল্যাপসড, তাহলে এয়ার ওখানে যাচ্ছেই না, এয়ার যেতে পারছে না, কারণ ব্রঙ্কিওল তো কোল্যাপসড হয়ে গেছে, ফেল সেগমেন্টে এয়ার যেতেই পারছে না। বোঝা গেল? তাহলে ভেন্টিলেশন ফেল সেগমেন্টে হচ্ছেই না, ইন্সপিরেশনেও হচ্ছে না, এক্সপিরেশনেও হচ্ছে না, তো দের ইজ হিউজ পারফিউশন ভেন্টিলেশন মিসম্যাচ। বোঝা গেল? ফেল সেগমেন্ট, বুঝতে পেরেছিস? মাথায় কি ঢুকেছে না আরেকবার বল, বল মাথায় ঢুকেছে? ঢোকেনি? হ্যাঁ বলবে, না বলবে বুঝতে পারছে না, হ্যাঁ বললে জিজ্ঞেস করবো, না বললে যাবো। বল বুঝতে পেরেছিস? বুঝেছিস? ওকে জিজ্ঞেস করছি, বোঝা গেল? আবার বলবো কি, ফেল সেগমেন্ট তাহলে কি হলো, ইন্সপিরেশনেও ভেন্টিলেশন হচ্ছে না, এক্সপিরেশনেও ভেন্টিলেশন হচ্ছে না, তো একটা বড় সেগমেন্ট তোর লাংসের কোল্যাপসড হয়ে থাকবে, সেখানে ব্লাড যাবে, পারফিউশন হবে, কিন্তু ভেন্টিলেশন হবে না, তো কি হবে, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে, তো পেশেন্ট উইল ডেভেলপ হাইপক্সিয়া। হাইপক্সিয়া, ঠিক আছে, যতখানি লাং ও ড্যামেজ করবে বা যতখানি লাং এরিয়া ভেন্টিলেশন হবে না প্রপারলি, তত হাইপক্সিয়া হবে। তো আমাকে তাকে কি করতে হবে, আমাকে সেই পেশেন্টকে অক্সিজেন দিলে হবে না, ভেন্টিলেশনই তো হচ্ছে না, তো অক্সিজেন দিবি কি করে, অক্সিজেন দিয়ে তো পৌঁছাবে না, তুই অক্সিজেন দিলে ওইখানে তোরই পৌঁছাবে, তো ওকে আমাকে ইন্টিউবেট করতে হবে, ভেন্টিলেশন করতে হবে, এন্ড পজিটিভ প্রেসার ভেন্টিলেশনে রাখতে হবে, যাতে ফেল সেগমেন্ট গুলো এক্সপিরেশনের সময় কোল্যাপস না করে, এবং পজিটিভ প্রেসার দিলে কি হবে, যেগুলো কোল্যাপসড হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে ওপেন করা শুরু করবে, পজিটিভ রিক্রুটমেন্ট বলে, পজিটিভ রিক্রুটমেন্ট অফ অ্যালভিওলাই। বোঝা গেল? মানে মাথার উপরের লেভেলের উপরে উঠে যাচ্ছে নাকি? হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস না এগুলো, নিশ্চয়ই কেউ পড়ায়নি তোদের। এবার হচ্ছে এটা বল কি, দেখ খুব সহজে দেখতে পাবি না, এটা আমাদের ওপিডির পেশেন্ট একটা এসেছিল, তার ছবি তুলে দিচ্ছি।
না, ক্যানন বল মেটাস্টেসিস ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে হয় না। If GI malignancy, ovarian malignancy, metastasis in the lung, ঠিক আছে, মেটাস্টাসাইজ করে লাঙে, দেন মাল্টিপল এরকম মেটাস্টাসিস থাকে, তো এটাকে বলে ক্যানন বল মেটাস্টাসিস। এটা থেকে শুধু তোকে পিকচার দেবে, দেখে আইডেন্টিফাই করতে হবে এটা কি, ইট ইজ ক্যানন বল মেটাস্টাসিস। কোথায় হয়? জিআই ম্যালিগন্যান্সিতে, ওভারিয়ান ম্যালিগন্যান্সিতে লাং মেটাস্টাসিস হয়, মাল্টিপল মেটাস্টাসিস থাকে, লুকস লাইক কটন উল বল, দ্যাট ইজ কল্ড ক্যানন বল মেটাস্টাসিস। 3:25 বাজে, আর মাথায় কিছু ঢুকবে? হাসছে, কিরে আর ঢুকবে মাথায়? না ছেড়ে দিলে ভালো হয়? হ্যাঁ, 4টে বাজিনি এখন। এবার বল, আমি কোনোদিন শুনলাম না স্যার আর একটু পড়িয়ে দিন। দিস ইজ কি, এটা এক্সট্রা কি? এতক্ষণ আমি কিছুই পড়াইনি, এই পড়া শুরু হলো, ঠিক আছে? এতক্ষণ আমি কিছু পড়াইনি, দুঃখিত হয়ে পড়লি নাকি? না ওই যে তোর পেছনে দেয়ালে মাথা ঠেকে গেছে, এটা কি বল? ওভার এক্সপোজ কি করে বুঝলি? কোনো ভার্টিব্রাল ডিস্কই দেখা যাচ্ছে না, কি করে ওভার এক্সপোজ বললি? কনসোলিডেশন হলে এখানে কোথাও একটা শ্যাডো থাকতো, হোয়াইট হোয়াইট এরকম প্যাচ থাকতো, হোয়াইট প্যাচ থাকতো, এরকম হোয়াইট প্যাচ থাকতো। কি করে বুঝবো কনসোলিডেশন কি কনসোলিডেশন না? হ্যাঁ, কালোর মধ্যে তো এরকম সাদা থাকবে, তোকে বলছি তো। ব্রঙ্কোভাস্কুলার মার্কিং গুলো দেখতে পাচ্ছিস না? এই যে দেখ, ভালো করে যদি দেখিস, হ্যাঁ যদি ভালো করে দেখিস, এই যে মার্কিংস গুলো আছে, ঠিক আছে, আচ্ছা এগুলো যদি কনসোলিডেশন হয়, প্লুরাল ইফিউশন হয়, নিউমোথোরাক্স হয়, ঠিক আছে, হিমোথোরাক্স হয়, তো মানে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস গুলো স্পষ্টতই বুঝতে পারবি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি চেস্ট এক্সরে গুলো দেখালাম, এরপরে আমি আবার নিউমোথোরাক্স, প্লুরাল ইফিউশন, হাইড্রোনিউমোথোরাক্স, হিমোথোরাক্স এগুলো আবার দেখাবো। এখন আমরা আবার অন্য একটা ইন্টারেস্টিং জায়গায় চলে আসছি, দ্যাট ইজ অ্যাবডোমিনাল এক্সরে। অ্যাবডোমিনাল এক্সরে আমরা কিভাবে নিই, কি ভিউতে নিই? স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন ইরেক্ট সুপাইন মানেটা কি? স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন ইরেক্ট সুপাইন মানেটা কি? সুপাইন হলে সেটা কি করে স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন হয়? স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন মানে ইরেক্ট পশ্চারে, স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পশ্চার, আর সুপাইন মানে হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে? স্ট্রেট লাইন আবার বলিস না, আমি এমনি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? বোঝা গেল? কি বলছিস? কি বুঝতে পারলি না? আরে কিচ্ছু হয়নি, নর্মাল এক্সরে। তোর যদি এক্সরে করা হয় এরকম ভাবে দেখা যাবে, তার এটা হচ্ছে নর্মাল এক্সরে। দেখা যাচ্ছে না, তোর মতোই যদি কি বলে এক্সরে টেকনিশিয়ান মনে কর নবিসে তুলেছে, এরকম এর নর্মাল এক্সরে আছে। তো এতে কি দেখা যাচ্ছে?
এটা কিভাবে ডেসক্রাইব করবি? মনে কর এটা নর্মাল এক্সরে, তুই কিভাবে ডেসক্রাইব করবি সেটা বল। কোনো প্যাথোলজি নেই, আমি বলে দিচ্ছি তোকে, ঠিক আছে? বল। Anyone else? তোর মনে হয় এটা এপি ভিউ বা পিএ ভিউ? এটা পিএ ভিউ মনে হচ্ছে এটা? এটা তোর মনে হচ্ছে এটা পিএ ভিউ হতে পারে? এইগুলো চেস্ট এক্সে দেখেছিস তো? চেস্ট এক্সে এগুলো, চেস্ট এক্স এগুলো দেখেছিস? আর এই যে এই এক্সরেটার মধ্যে পার্থক্য কি? This is an X-ray. This is an X-ray of chest and abdomen taken in an erect posture. And it's an AP view. আমি অ্যাবডোমেন কখনো পিএ ভিউতে দেখতে পাবো না। অ্যাবডোমেনের আমি যখন ফান্ডিক গ্যাস শ্যাডো পাচ্ছি, দ্যাট ইজ এপি ভিউ, ঠিক আছে? আমি কিসের জন্য দেখছি এটা? আমি গ্যাস আন্ডার ডায়াফ্রাম আছে কিনা তার জন্য আমি করেছি যে চেস্টে এক্স-রে অ্যালং উইথ দ্য আপার পোর্শন অফ দ্য অ্যাবডোমেন, ঠিক আছে? তো এটা কখনোই পিএ ভিউ না। বোঝা গেল? বল এবার। হ্যাঁ, উল্টো হয়ে গেছে। What is this? This is fundic gas shadow, ঠিক আছে? বোঝা গেল? আর কিছু আছে? আর কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ, রোটেশন কেন? আমি চেস্ট নিয়ে ডিসকাসই করছি না, আমি অ্যাবডোমেন নিয়ে কনসার্ন। চেস্টের রোটেশন হোক, এই হোক, যাই হোক। হ্যালো, আরে ভাই, দুদিন অন্তর অন্তর তোমরা ফোন করো কেন আমি বুঝতে পারি না। This is called gas under diaphragm. দাঁড়া, গ্যাস আন্ডার ডায়াফ্রাম হলেই যে শুধু পারফোরেশন হবে তা নয়, অবশ্যই তোকে পারফোরেশন হাইয়েস্ট প্রায়োরিটিতে তোকে রাখতে হবে। তো গ্যাস আন্ডার ডায়াফ্রাম মানে যে পারফোরেশন এরকম, ঠিক আছে? হ্যাঁ, আবার সব পারফোরেশনই যে তুই গ্যাস আন্ডার ডায়াফ্রাম পাবি তাও নয়। বোঝা গেল? তো দিস ইজ গ্যাস আন্ডার ডায়াফ্রাম। হ্যাঁ, তো আমি কি করে ডিফারেন্সিয়েট করব? দিস ইজ ফান্ডিক গ্যাস শ্যাডো, নর্মালি থাকে। হ্যাঁ, বাট যদি রাইট সাইডে ডায়াফ্রামের নিচে গ্যাস থাকে, তো দ্যাট ইজ গ্যাস আন্ডার ডায়াফ্রাম। বোঝা গেল? এটা কি? এটা কালো কালো হয়ে রয়েছে তো এটা তো ডায়াফ্রাম। এইটা এই দ্বারা বলছি, এই দেখ, দিস ইজ ডায়াফ্রাম। বুঝতে পারছিস? আমি তোকে ভালো করে দেখাচ্ছি না,
আমার এইটা হচ্ছে না। দিস ইজ ডায়াফ্রাম, ঠিক আছে? এইদিকের এইটা ডায়াফ্রাম, বোঝা গেল? হ্যাঁ, এইটা ডায়াফ্রাম, আর এইখানে স্টমাক আছে, যেটা তুই বুঝতে পারছিস না, কারণ ডায়াফ্রামের যে বর্ডার আর স্টমাকের যে বর্ডার সেটা এক্সরেতে একই রকম আসছে, এবং যেহেতু অনেকটা গ্যাস আছে এখানে, অনেকটা গ্যাস আছে, ফান্ডিক গ্যাস, তাই জন্য স্টমাকের বর্ডার আর ডায়াফ্রামের বর্ডার ফিউজ হয়ে গেছে এক্সরে, বুঝে গেল? তুই বুঝতে পারবি না। তো দ্যাট ইজ ফান্ডিক গ্যাস। এখানে কি ডিফারেন্স আছে? রাইট সাইডে কে থাকে? লিভার। তো দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার অফ দ্য লিভার, ঠিক আছে? দিস ইজ ডায়াফ্রাম, দিস ইজ সুপিরিয়র বর্ডার অফ দ্য লিভার। এই দুটোর মাঝখানে যদি গ্যাস থাকে, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল। গট ইট? ঠিক আছে? কি করে আসতে পারে মানে দেখাতে হবে সেটা? লাংস থেকে কি করে আসবে? এর কজ আছে তো, পারফোরেশন, পেপটিক পারফোরেশন যদি হয়, ইলিয়াল পারফোরেশন হয়, অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হয়। আমি বলছি কজ, বলছি তোকে, তোকে আমি এখন পড়াইনি, আমি জাস্ট তোকে এক্সরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখ, দিস ইজ diaphragm, this is liver, gas under diaphragm। এখানেও chunk of air দেখা যাচ্ছে, that might be Fundic gas or otherwise gas under diaphragm। কি রে হাসছিস কেন? হাসির কথা কি হয়েছে বল আমাকে, বল। বোঝা গেল? বোঝা গেল? এদিকে দেখ, এটা হচ্ছে লিভার, এটা লিভার। এবার দেখ স্টমাকের আপার বর্ডার যেটা ফান্ডাসে সেপারেটেড হয়ে রয়েছে, দিস ইজ ডায়াফ্রাম, দিস ইজ ডায়াফ্রাম, ঠিক আছে? তো দিস ইজ গ্যাস আন্ডার ডায়াফ্রাম। আর এই জিনিসটা কি? দেখে দেখে বলছিস? হ্যাঁ, তো দ্যাট ইজ হেপাটিক ফ্লেক্সার অফ কোলন, ঠিক আছে? বোঝা গেল? হোয়াট ইজ দিস? হার্নিয়া ডায়াফ্রামেটিক কি একটা বলে, কি বলে হার্নিয়া? বল কি? আর পাচ্ছি না স্যার, ছেড়ে দিই। ইসোফেজিয়াল হার্নিয়া, এটা কি মনে হচ্ছে এয়ার আন্ডার ডায়াফ্রাম আছে? এখান থেকে এখানে ফোন করছি, কি আছে ওখানে? অ্যাসেন্ডিং হোক, ডিসেন্ডিং হলো, কোলন আছে তো, এটা কোলন, এটা গ্যাস আন্ডার ডায়াফ্রাম না কেন? আমাকে কি আছে বললে হবে না, কেন আছে আমাকে বলতে। আমার প্রশ্ন হচ্ছে কেন, why? If your why is clear, everything is clear, বুঝেছিস? If your why is clear, কেন, why? If your why is clear, everything is clear।
হোয়াট, ওয়েন, হুম, এগুলো ইম্পর্টেন্ট নয়। ওয়াই, জীবনের ওয়াইটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? কোলন বলছে কেন, আমি বলেছি কেন ট্রান্সভার্স কোলন চলে গেছে, আমি তো বুঝতে পারছি, আমি তো এক্সামিনার, আমি বলছি কেন ট্রান্সভার্স কোলন, এটা স্মল ইন্টেস্টিন কেন নয়, কেন এটা ইয়ার গ্যাস আন্ডার ডায়াফ্রাম নয়? চান্স না, আমি জানতে চাইছি, চান্সের ব্যাপার না। শোন, মেডিসিনে হতে পারে না এমন কিছু হয় না, এইটুকু জেনে রাখ। there is nothing impossible in medicine, everything is possible. আমি জিজ্ঞেস করেছি কেন এটা গ্যাস আন্ডার ডায়াফ্রাম নয়, সিম্পল কোশ্চেন তো, বুঝতে অসুবিধা হচ্ছে? কেন এটা গ্যাস আন্ডার ডায়াফ্রাম নয়, কেন এটা স্মল ইন্টেস্টিন নয়, কেন এটা লার্জ ইন্টেস্টিন, এইটুকু তো কোশ্চেন, সিম্পল কোশ্চেন। আমাকে গ্যাস আন্ডার ডায়াফ্রাম নয় এটা দ্বারা চিৎকার করিস না, ঠিক আছে? তোর এইটা ইন্টেস্টিন মনে হচ্ছে, তাই তো? স্ট্রেট কাট বল না, স্যার এটা ইন্টেস্টিন মনে হচ্ছে, ইট মে বি লার্জ ইন্টেস্টিন, ইট মে বি স্মল ইন্টেস্টিন দ্বারা, ঠিক আছে? ইন্টেস্টিন তো মনে হচ্ছে একটা ডিস্টেন্ডেড ইন্টেস্টিনের পোর্শন আছে, ইট মে বি লার্জ ইন্টেস্টিন, ইট মে বি স্মল ইন্টেস্টিন। এবার চান্সেস অফ লার্জ ইন্টেস্টিন তো লিভারের আশেপাশে হেপাটিক ফ্লেক্সার আছে, সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো আমি কি করে ডিফারেন্সিয়েট করব whether it is large intestine, whether it is small intestine? এবার এখানেও এরকম দেখা যাচ্ছে, তাহলে কি এটা, কি এটা, এটা স্মল ইন্টেস্টিন আর লার্জ ইন্টেস্টিন? কি করে স্মল ইন্টেস্টিন? এটা স্মল ইন্টেস্টিন আর লার্জ ইন্টেস্টিন? এটা লার্জ, এটা স্মল ইন্টেস্টিন আর লার্জ ইন্টেস্টিন। অত সহজ হলে এক্সামিনার প্রশ্ন পরীক্ষা নিত না, ছাত্ররা এক্সামিনারের পরীক্ষা নিত। এটা লার্জ ইন্টেস্টিন না স্মল ইন্টেস্টিন? কেন? How I differentiate large intestine from small intestine? It is important. Obstruction আছে লার্জ ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিনে কি আছে? আমি এখন তোর কথা শুনবো না, তুই আমার কথা শুনবি এবং প্রশ্নের উত্তর দিবি, তারপর আমি তোর কথা শুনবো। কি বল তোর কারণ মনে, ঘুমচুম দিলে হবে না, নিজের ফিজিওলজি তৈরি করলে হবে না, মানুষের ফিজিওলজি বলতে হবে। তাহলে সবার তুই এক্সরে কর, আমাদের সবার লার্জ ইন্টেস্টিন ফুলে ফুলে থাকতো, এত গ্যাস হতো, সব ফুলে থাকতো, আর সবাই প্লেটাস পাস করতো যেখানে সেখানে। প্রথম কথা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্মল ইন্টেস্টিন এন্ড লার্জ ইন্টেস্টিন? ঠিক আছে, আমি কি করে রেডিওলজিক্যালি ডিফারেন্সিয়েট করব? উমাদি পরে কথা বলুন, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ ছেড়ে দিন, আপনি লিখে দিয়েছি তো ডিসচার্জ, মাথা খারাপ করে দেবে। বল বল বল। লার্জ ইন্টেস্টিন আমাদের কিভাবে থাকে, স্মল ইন্টেস্টিন কিভাবে থাকে? প্রথমে স্টমাক থেকে স্টমাক আসে, ঠিক আছে, তারপর এরকম ভাবে ডিউডিনাম সি, ডিউডিনামের থার্ড পার্ট, ফোর্থ পার্ট, তারপর কি ডিজে ফ্লেক্সার, ডিজে ফ্লেক্সার হয় এরকম ভাবে ঘুরে 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 হাজার রকম ঘুরলো, ঘুরে গিয়ে তো এখানে আসে এরম 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 এরম,
ঘুরতে 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 এরকম আসে, তাই তো? আমি আঁকলাম না পুরোটা, ঠিক আছে? তো দিস ইজ ইলিয়াম। ইলিয়ামের থেকে এখানে অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে ইলিওসিক্যাল জাংশন, দেন অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, descending colon, this is sigmoid, rectum alanthal, তাই তো? তাহলে স্মল ইন্টেস্টিন ইজ centrally placed, লার্জ ইন্টেস্টিন peripherally placed। তো আমি যদি পেরিফেরিতে দেখি দ্যাট ইজ লার্জ ইন্টেস্টিন, ঠিক আছে? যদি সেন্ট্রালি দেখি তাহলে স্মল ইন্টেস্টিন। বোঝা গেল? কিন্তু সবসময় তাই হবে না, হতে পারে যদি ডিস্টেন্ডেড বাউল থাকে। অনেক সময় ট্রান্সভার্স কোলন কি হয়, প্রচুর রিডান্ডেন্ট হয়, ইট ক্যান এক্সটেন্ড আপ টু পেলভিস। দেখবি অ্যানাটমি বইতে পড়বি যে রিডান্ডেন্ট ট্রান্সভার্স কোলন ক্যান এক্সটেন্ড আপ টু পেলভিস, ঠিক আছে? সিগময়েড কোলন এত রিডান্ডেন্সি থাকে, ইট ক্যান এক্সটেন্ড আপ টু রাইট ইলিয়াক ফোসা। সিগময়েড ভলভুলাস দেখেছিস তো? এরকম এরকম বড় ভলভুলাস তৈরি, দেখেছিস তো? সিগময়েড ভলভুলাস বিশাল পেটের মধ্যে, কোনোদিন দেখেছিস? দেখবি, ছবি দেখাবো তখন দেখবি। বোঝা গেল? তাহলে এবার কি করে বুঝবো একটা সেন্ট্রালি প্লেসড পেরিফেরালি প্লেসড হলো? নেক্সট, নেক্সট আর কিছু ইনপুট লোকজনের। কোলনে কি বললি? হর্সরেশন থাকে। তো স্মল ইন্টেস্টিনে কি থাকে? তো এটা কি সেন্ট্রালি প্লেসড লুপ। আমি কি দেখতে পাচ্ছি এগুলো? কি এগুলো? হোয়াট ইজ দিস? কি দেখতে পাচ্ছি বলবি কেউ? এগুলো কি? এই যে এগুলো কি? আর এগুলোই বা কি? বলবি কি? সার্কুলার মাসল ফাইবার, ভেরি গুড। দিস ইজ কল্ড প্লাইকা সার্কুলারিস অর ভালভিউলি কনিভেন্টেক্স, ঠিক আছে? হ্যাঁ, সার্কুলার মাসল ফাইবার সাবমিকোস এলিভেশন করে, দ্যাট ইজ কল্ড প্লাইকা সার্কুলারিস অর ভালভিউলি কনিভেন্টেক্স, ঠিক আছে? হ্যাঁ, তো কিরকম দেখতে হয়? পুরো রিং শেপের, রিং, কমপ্লিট রিং। এখানে দেখ একদম এইখান পর্যন্ত কমপ্লিট রিং আছে, ঠিক আছে? কমপ্লিট রিং আছে। তো প্রক্সিমাল জেজুনামে অনেক প্রমিনেন্ট থাকে, ডিস্টালি যত ডিস্টালি যাবে তত ভালভিউলি কনিভেন্টেস কি হবে? আস্তে আস্তে লেস প্রমিনেন্ট হবে। এন্ড টার্মিনাল ইলিয়ামে গিয়ে কি হয়? ডিসঅ্যাপিয়ার করে যায়, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল এই পর্যন্ত? হ্যাঁ, তাহলে সেন্ট্রালি প্লেসড ভালভিউলি কনিভেন্টিস বা প্লাইকা সার্কুলারিস প্রেজেন্ট। বোঝা গেল? কোলনে কি থাকবে? কোলনে কি থাকবে? কোলনে অস্ট্রাল মার্ক আছে, দেখ। প্রথম কথা এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এদিকে একটা, এখানে একটা, এদিকে একটা, এখানে একটা, বুঝতে পারছিস?
মার্কগুলো বুঝতে পারছিস? বুঝতে পারছিস না। তার কারণ কেন বুঝতে পারছিস না? প্রথম কথা, কমপ্লিট মার্কিং হয়। অস্ট্রেশন কেন হয়? এনি আইডিয়া অস্ট্রেশন কেন হয় কোলনে? এনি আইডিয়া? তিন রকমের মাসেল থাকে, একটা মাসেল কি থাকে? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, বল, ট্রাই কর। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, মন খুশ করে দিচ্ছিস। সার্কুলার মাসেল, ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল। ঠিক আছে, কোলনে কি হয়? আউটার লংগিটিউডিনাল মাসেল কি হয়? ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল মাসেল, সেগুলো কি করে? এনি আইডিয়া? আউটার লংগিটিউডিনাল মাসেল পুরো ওয়াল, পুরো ওয়ালকে কভার করে না। যদি স্মল ইন্টেস্টিন থাকে তাহলে তার কি ইনার সার্কুলার, এই যে ইনার সার্কুলার, এটা হচ্ছে ইনার সার্কুলার। আর আউটার লংগিটিউডিনাল কিরকম হবে? স্মল ইন্টেস্টিনের কথা বলছি। স্মল ইন্টেস্টিনে আউটার লংগিটিউডিনাল কিরকম হবে? পুরো ওয়ালকে কভার করে। ঠিক আছে, বাট তোর কোলনে কি হয়? ইট ফর্ম টিনিয়া। ঠিক আছে, টিনিয়া ফর্ম করে। টিনিয়া কিরকম? লংগিটিউডিনাল মাসেলগুলো কনসেন্ট্রেটেড হয়ে যায়, বিকাম 3 থ্রেড লাইক স্ট্রাকচার। ঠিক আছে, এইখানে একটা থাকে, এইখানে একটা থাকে, এখানে একটা থাকে। আমি এর নোট করতে হবে না, আমি জাস্ট গ্রস একটা এই বলছি, পরে ইন ডিটেলসে পড়াবো। যখন আমি কোলন পড়াবো তখন ইন ডিটেলসে পড়াবো। ঠিক আছে, নেক্সট ক্লাস। বোঝা গেল? তো তিনটে থাকে, হ্যাঁ, তিনটে টিনিয়া থাকে। তো এবার যদি মনে কর একটা সার্কুলার ক্যানেল, ঠিক আছে, তোর মানে ইনার সার্কুলার আছে অ্যান্ড আউটার সার্কুলার ডেফিসিয়েন্ট, শুধু তিনটে থ্রেডস আছে এরকম। ঠিক আছে, এবার মাসেল যখন কন্ট্রাক্ট করবে, সার্কুলার মাসেল কন্ট্রাক্ট করবে, লংগিটিউডিনাল মাসেল কন্ট্রাক্ট করবে। তো লংগিটিউডিনাল মাসেল যখন কন্ট্রাক্ট করবে তখন কি হবে? যদি পুরো ওয়ালে থাকে তো ইউনিফর্মলি কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, বোঝা গেল? পুরো ওয়াল আছে তো ইউনিফর্মলি কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, কিন্তু যদি ওয়ালে শুধু 3 জায়গায় আছে 3টে মাসেল লংগিটিউডিনাল, তো আর যে জায়গাগুলো ডেফিসিয়েন্ট আছে, মনে কর এতটুকু জায়গা ডেফিসিয়েন্ট আছে, সাপোজ এতখানি জায়গায় ডেফিসিয়েন্ট আছে, তো সার্কুলার মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, লংগিটিউডিনাল মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, তো এই ডেফিসিয়েন্ট জায়গাগুলো কি হবে? কন্ট্রাক্ট করবে না, কারণ কন্ট্রাক্ট করবে না, কন্ট্রাক্ট করবে, স্পেস ছোট হবে, বাট ইট উইল পাউচ আউট, রাইট? ঠিক আছে, কোলন দেখেছিস তো? হ্যাঁ, কোলন দেখেছিস তো কিরকম পাউচের মতো লাগে? হ্যাঁ, স্মল ইন্টেস্টিনের থেকে ডিফারেন্ট। দেখেছিস কোলন কোনোদিন ওটিতে? হ্যাঁ, এরকম কোলন আছে, এরকম 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 এরকম। তো দিস ইজ কজ অস্ট্রেশন। ঠিক আছে, হ্যাঁ। তো যখন তুই রেডিওলজিক্যালি দেখবি তখন কি হবে? এগুলো স্মল ইন্টেস্টিনের, যেহেতু তোর সার্কুলার মাসেলের এলিভেশন অ্যান্ড সাবমিউকোসাল এলিভেশন করে, তো সেগুলো কন্টিনিউয়াস অ্যান্ড নিটলি অ্যারেঞ্জড, একটার পর একটা স্পেস দিয়ে আরেকটা আছে, আরেকটার পর স্পেস দিয়ে আরেকটা আছে, নিটলি অ্যারেঞ্জড। বাট অস্ট্রেশন ওরকম হবে না, কন্টিনিউয়াস রিং নয়। কন্টিনিউয়াস রিং কি করে হবে? এইটুকু 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 এইটুকু। ঠিক আছে, তো কন্টিনিউয়াস রিং এর মতো নয়।
হ্যাঁ, যখন তুই এন্ড অন ভিউ মানে সামনে থেকে ভিউ নিবি, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা বিভিন্ন ডিরেকশনে থাকবে, তো একই ডিরেকশনে থাকবে না, বিভিন্ন ডিরেকশনে থাকবে অবস্ট্রাকশন। বাট like a circularis or valvulus coniventis will পুরো পুরো জিনিসটা কভার করবে, বোঝা গেল? অ্যান্ড ইট উইল, তুই দেখ কোলনের এগুলো কত মানে থিন, আর এই ভালভগুলো যেগুলো প্লাইকা সার্কুলিস কত মানে প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে, এটা অত ভালো বোঝা যাচ্ছে না, এটা দেখ কত ভালো করে বোঝা যাচ্ছে। একই পেশেন্টের কিন্তু দুটো আমি রেখে দিয়েছিলাম ছবি তুলে, কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখেছিস তো? পুরো সার্কুলার এতখানি, কিন্তু হস্টেশন তুই পুরো বুঝতে পারবি। তো বুঝেছিস তো? আর জাস্ট 2 মিনিট, এর পরের দিন এটা পড়াবো, জাস্ট আমি এটা শেষ। তো তো এটা কি তাহলে? দিস ইজ কোলন, দিস ইজ কোলন, ঠিক আছে? তো এটা কিরম ভাবে আছে? dilated colon looks like that, ঠিক আছে? তো it transverse colon intersperse between diaphragm and right lobe of liver and seems like gas under diaphragm, and this is called, জানিস কি? This is called, কোনদিন নাম শুনেছিস? চিলার-ডেলি সিনড্রোম। This is called চিলার-ডেলি সিনড্রোম, ঠিক আছে? Elderly patient presented with pain abdomen, even asymptomatic, most of the patient asymptomatic, তুই এরকম এক্সরে করলি, তুই দেখলি ওখানে গ্যাস আন্ডার ডায়াফ্রাম আছে, পেশেন্টের পেট খুললি, দেখলি কিছুই নেই, ঠিক আছে? ইভেন elderly patient may present with pain abdomen, কিন্তু তুই এক্সরে করে বুঝতে হবে যে কোলন ইন্টারস্পার্সড আছে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? পেপটিক পারফোরেশন, পেপটিক পারফোরেশন থেকে পরের দিন শুরু করব। জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিলাম যে কি করে স্মল ইন্টেস্টিন চিনতে পারবি, কি করে লার্জ ইন্টেস্টিন চিনতে পারবি, ঠিক আছে?